যে অমৃতা সিনহা রায় দেবেই এবং সে রায় যা অবস্থা তাতে এই সরকারের পক্ষে যাবে। সবচেয়ে অদ্ভুত কথা দেখুন, এই যে নবম দশমে ২৭০০ যোগ্য চাকরি প্রার্থী তারা পাস করতে পারেনি লিখিত পরীক্ষায়, ২৭০০। তাহলে তাদেরকে ঢোকাবে কিভাবে? কল্যাণ ব্যানার্জি ওকালতি করছে আর কামাল হোসেন হচ্ছে কি হাতে কলমে বামফ্রন্টের সময় স্কুল সার্ভিস কমিশনের নিয়ম শৃঙ্খলা শিখেছে, দেখেছে। সুতরাং কল্যাণ ব্যানার্জি আমার শেখাতে আসবে না যে যদি মার্চে করে, মার্চ এপ্রিল মে হয়ে গেল, সবাই স্কুলে চলে গেল, তাহলে জুন জুলাই আগস্ট কেন? এই যে বলছে মমতা ব্যানার্জি দিক নির্দেশে, তাহলে ওনার কি দিক নির্দেশ? একটা মুখ্যমন্ত্রী হয়ে বলেন কারোর চাকরি যাবে না, তাহলে ওনার দিক নির্দেশ হচ্ছে কি এই যে যেটা বলবে তার উল্টোটা হবে? যে মুখ্যমন্ত্রী তো গুণগান গাইতে হবে, না হলে তো ব্রাত্য বসুরের পথটাই থাকবে না। স্যার, একেবারে সুপ্রিম কোর্টের গতকাল যে রায় দেখতে পেলাম, 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এবার সম্পন্ন হবে 31শে আগস্টের মধ্যে 2026। কি বলবেন? আমার প্রশ্ন, এতদিন কি করছিলেন? যখন অনেক চাকরি প্রার্থী তারা বলেছিল যে পরীক্ষাটা একটু পিছিয়ে দিন, তাহলে তখন পেছালেন না কেন? আসলে কেসে কেসে এত বেশি পাক খেয়ে গেছে যে নিজেরাই জানে 2000 এই বছরে কেন 2026ও সম্ভব নয়। এত কেসের মধ্যে কেস, নিজেদের গাফিলতির জন্য এই অবস্থানে তারা পৌঁছেছে। এবং একটা অদ্ভুত, খুব হতাশ লাগে, সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিল, অমৃতা সিনহা রায় দিয়ে দিলেন, সেই রায়ের উপরে আবার হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। এটা কি করে হয় আমি তো বুঝতে পারি না, যে তাহলে আপনারা না শুনে এর কাছে পাঠালেন কেন? যে আরো বেশি সময় পাচ্ছে এবং কেস কাম কিন্তু আরো বেশি হবে, এটা একেবারে নিশ্চিত। আমি বলে দিলাম কেস কাম হবেই। এই যে বয়স বাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট মৌখিক বলেছিল, অমৃতা সিনহা বলেছিল বয়স বাড়িয়ে এরা পরীক্ষা বসতে পারে, তার উপরে চলে গেল। সেখানে ক্যাপ্টেন অ্যাবিয়েন্স করলো। ক্যাপ্টেন অ্যাবিয়েন্স মানে কিছু দিনের জন্য স্থগিত, পুরো স্থগিত না, এপক্ষ দুপক্ষ শুনে আপনি রায় দান করুন। যে অমৃতা সিনহা রায় দেবেই এবং সে রায় যা অবস্থা তাতে এই সরকারের পক্ষে যাবে। সবচেয়ে অদ্ভুত কথা দেখুন, এই যে নবম দশমে ২৭০০ যোগ্য চাকরি প্রার্থী তারা পাস করতে পারেনি লিখিত পরীক্ষায়, ২৭০০। তাহলে তাদেরকে ঢোকাবে কিভাবে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই পরীক্ষার মেরিট লিস্টে তুমি যদি এসে যাও তাহলে চাকরি পাবে। তাহলে এই ২৭০০ জন যারা 2016 থেকে করে আসছে তাদের তো চাকরিটা চলে গেল। এই ২৭০০ জনকে কিভাবে ওর ভিতরে প্রবেশ করাবে? কিন্তু আপনি যেমনটা বললেন যে 26ও এটা সম্পন্ন হবে কিনা, কল্যাণ ব্যানার্জি কার্যত কালকে একেবারে একটি ভিডিও দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে 11-12-এর ফাইনাল লিস্ট যেটা, সেটা 7 জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে এবং 9-10-এর যে ফাইনাল লিস্ট সেটা মার্চ লাগবে, 4 মার্চ বা তার আগে পরে দিয়ে দেওয়া হবে। মার্চে যদি দিয়ে দেওয়া যায় তাহলে মার্চ এপ্রিল মে। কল্যাণ ব্যানার্জি ওকালতি করছে আর কামাল হোসেন হচ্ছে কি হাতে কলমে বামফ্রন্টের সময় স্কুল সার্ভিস কমিশনের নিয়ম শৃঙ্খলা শিখেছে, দেখেছে। সুতরাং কল্যাণ ব্যানার্জি আমার শেখাতে আসবে না যে যদি মার্চে করে, মার্চ এপ্রিল মে হয়ে গেল, সবাই স্কুলে চলে গেল, তাহলে জুন জুলাই আগস্ট কেন নিল? 4 মাস বেশি লাগবে কাউন্সিলিং এর জন্য। 4 মাস কোনোদিনে কাউন্সিলিং এ লাগে না, একদম ভুল কথা বলেছে। 4 মাস কাউন্সিলিং কোনোদিন লাগে না, লাগতে পারে না, পুরো ভুল কথা বলেছে। কেন? মাধ্যমিকের নবম দশমে ওই কটা হাতে গোনা সাবজেক্ট, এ তো 11-12 না, অনেক সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, এই ইত্যাদি, এই জুড়ে একটা পিওর সায়েন্স, একটা বায়ো সায়েন্স, এই কটা বড় জোর 2 মাস, এর বেশি নয়। সঙ্গে সঙ্গে কাউন্সিলিং হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রোফর্মা ঠিক থাকে, উনি সব জানেন না তো, প্রোফর্মা ঠিক থাকে, সেখানে শুধু নাম আর স্কুলের নামটা দিয়ে দেয়, যা চলে গেল সব। তাহলে এক্সট্রা যে 3 থেকে 4 মাস কি জন্য এক্সট্রা নিয়েছে? এরা যা ভালো করে জানে
যে কেসের উপরে কেস হবে এবং আমরা নিজেরাই এর ভিতরে জড়িত আছি। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলবো, কোর্টে গিয়ে বলছে, হুজুর যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেটের নাম যদি আবার হচ্ছে কি আপনার কাছে আসে তাহলে তাকে বাদ দিয়ে দেবো। একটা কমিশনের অ্যাডভোকেটের কোনো কথা হলো? মানে আপনারা সেটা বাদ দেবেন না, আমরা এখানে জেনে শুনে তার বলে দেবো তারপর এটা বাদ। তাহলে এই যে অনেকগুলো এর ভিতরে কি বলবো, নিজেরা এমন কিছু করেছে যাতে নিজেদের মধ্যে ষড়যন্ত্রের রমরমা শুরু হয়ে গেছে। একটা পরিষ্কার কথা বলছে, দেখুন 11 বারে বলছে এই তারিখে দেবো, এ প্যানেলের উপরে কেস হবে। দেখুন 11-12 সব মিলে দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 300 জন তার অ্যাবসেন্ট, এবং সেখানে 200 জনের মতো ওই যে তারা যে নাম্বার বাড়িয়ে দিয়েছে এই দিয়েছে তাদের অ্যাডমিন মাসিরের গন্ডগোল আছে। তাহলে 500-500 মতো টোটাল তারা তাদের বাতিল হয়েছে তারা। তাহলে নিয়ম স্কুল সার্ভিস কমিশনের রুলটা তো পড়ে না, ওরা নিজের মতো করে করে। কিন্তু এই যে আপনি বলছেন স্কুল সার্ভিস কমিশনের রুল পড়েন না, নিজের মতন করে করে, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় বেরোনোর পর শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং সেখানে তিনি একটি লাইন উল্লেখ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। নিয়োগ কি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? তাই উনি তো মানে শুধু পুতুল হয়ে বসে থাকে ওখানে। এই যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশে, তাহলে ওনার কি দিক নির্দেশ? একটা মুখ্যমন্ত্রী হয়ে বলেন কারোর চাকরি যাবে না, তাহলে ওনার দিক নির্দেশ হচ্ছে কি এই যে যেটা বলবে তার উল্টোটা হবে? যে মুখ্যমন্ত্রীর তো গুণগান গাইতে হবে, না হলে তো ব্রাত্য বসুর পদটাই থাকবে না। বলুক দেখি যে এতজনের চাকরিটা তাহলে চলে গেল কেন, এবং এই যে 2700 জন নবম দশমে তারা আর কোনোভাবেই স্কুলে জয়েন দিতে পারবে না 31 আগস্টের পরে, তাদের জন্য কি দিক নির্ণয় দিল মুখ্যমন্ত্রী? বলুক দেখি আমাকে। এবিসিডি প্ল্যান। হ্যাঁ, ওই যত প্ল্যান মাথার থেকে উড়ে চলে গেছে। এখন এসআইআর নিয়ে পাগল হয়ে গেছে যে আমার নিজের কেন্দ্রে আমি জিতবো কি করে। এখন কারোর কথা আমি ভাববো না, তো আমার নিজের কেন্দ্রে আমি কিভাবে জিতবো, সেইটাই হচ্ছে কি ওনার মাথার যন্ত্রণা হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে ওই সমস্ত ভোটে উনি এতদিন জিততেন, উনি জিতেন পশ্চিমবঙ্গে এতজন, ওই সমস্ত ভোটে জিততেন। এই যে 53-54 লক্ষ, তার ভিতরে বড় জোর 1 লক্ষ বিরোধীদের, বাদ বাকি সব তৃণমূলের ভোট কেটে গেছে। তাহলে জিতবেন কি করে এবারে? তৃণমূলের ভোট নিয়ে তো তৃণমূল চিন্তিত না। কল্যাণ ব্যানার্জি তো কালকে বললেন যে বিরোধী যে আইনজীবীরা রয়েছে, সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা একেবারে অতৃপ্ত আত্মা হয়ে গেছেন, সাকসেস পাচ্ছেন না, তারা চাইছেন নির্বাচনটা যাতে হয়ে যায় নিয়োগের আগে। আমি বলছি কোর্টে বসে আছেন আপনারা, যদি বলেন অতৃপ্তি আত্মা, তাহলে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিল, ডিভিশন বেঞ্চ সেই রায় দিল, সুপ্রিম কোর্ট সেই রায় দিল, তাহলে অতৃপ্ত আত্মা কাদের? সাকসেস দেখতে পাচ্ছে না বিকাশ রঞ্জন সাকসেসরা নিজেরাই দেখতে পাচ্ছে না। একে তো এই স্কুল সার্ভিস প্রাইমারি নিয়ে সাকসেস দেখতে পাচ্ছে না, প্রাইমারি সামান্য একটু সাবজেক্ট সাকসেস দেখেছে, লাফালাফি করছে, এখনো বাকি আছে, সুপ্রিম কোর্টে গেলে বুঝতে পারবে। তাহলে নিজেরা তো যে প্ল্যান করেছিল মমতা ব্যানার্জি, সে প্ল্যান তো আনসাকসেসফুল। আর যেভাবে ধাতানি খায় কোর্টে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি তো আনসাকসেসফুল। তাহলে নিজেরা নিজেদের প্ল্যান সাকসেসফুল হয়নি বলে আজকে তাদের কথা বলছে। আগে বলুক 26,000 চাকরি বেআইনি ছিল না, সেটা তো প্রকাশ হয়ে গেছে কোর্টে। তাহলে অতৃপ্ত আত্মা কাদের বলছে? নিজেরা আগে বলুক, মমতা ব্যানার্জি আগে বলুক যে আমি যেটা করি। শুনুন, ভারতবর্ষের ইতিহাসে একটাই রাজ্য, বারবারই বলি, যে এরকম কাগজ দিয়ে দেখায় এইটা হচ্ছে কি আমি দুর্নীতি করেছিলাম, এই দুর্নীতিবাজদের লিস্ট। ভারতবর্ষের একটা রাজ্য সে বলে দিচ্ছে এইটা দুর্নীতি করেছিলাম, তার লিস্ট আমি আপনাদের তুলে দিলাম। যে সুতরাং নিজেরা তো ওই লিস্ট টেন্টেড বলে দিয়েছে। তাহলে অতৃপ্ত অন্য কারোর কেন বলছে? বিকাশ দাকে দোষ দিয়ে না দিয়ে আবার আমি বলছি বিকাশ ভবনকে দোষ দিন। বিকাশ ভবন কি করছে সেটা দোষ দিন। কোন রকম প্ল্যানফুলি এই যে এসএলএসটি যে ইন্টারভিউ 11,000 কোনো প্ল্যান নেই, ইন্টারভিউ করছে, ইন্টারভিউর কোনো প্ল্যানই নেই। যে সুতরাং এটাও তো আমি তো বললাম ও জানুয়ারি মাসে করে দিক, যার পরে দেখবেন ওর উপরে ফের কেস হবে অমৃতা ব্যানার্জির কাছে। আমি বলে দিলাম, আপনি দেখে নেবেন, কারণ
ওর ভিতরে অনেক কারসাজি করেছে, যেগুলো অনেকে বঞ্চনার শিকার হয়েছে, তারা কিন্তু ছেড়ে দেবে না, এটা খুব স্বাভাবিক। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন, এই যে এসএসসি প্রাইমারি হচ্ছে একদিকে, অন্যদিকে যে প্রসঙ্গটা এখন আবারও উঠে এসেছে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা, 313 জনের নিয়োগ বাতিল হয়েছে ইতিমধ্যে, এবং এফআইআর এর যে নামগুলো রয়েছে প্রান্তিক, ত্রিয়াঙ্কুর, পার্থ চট্টোপাধ্যায়, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত একজনেরও গ্রেফতারি হয়নি, কিন্তু নিয়োগ বাতিল হয়েছে। এইবারে নিয়োগের মাথাটাকে বার করতে হবে। এখানে দেখুন নিয়োগকর্তা মাথা কেউ বার হয়নি, 2-4 জনকে অ্যারেস্ট করে বেশ কিছুদিন রেখে দিল, তাহলে ওখানেও তো কিছু মাথা অ্যারেস্ট হবে, অবশ্যই অ্যারেস্ট হওয়া বাধ্য, যে তারা আন্দোলনে নেমেছে। কিন্তু তাদের উচিত তারা কার কাছে টাকা দিয়েছে, আশা করি তারা এবারে বলে দেবে এই জিনিসগুলো, যে তারা এবার বলে দেবে যে জিটিএ এর নিয়ম হচ্ছে যে অনেক দিন ধরে ওখানে করছে তার নামগুলো পাঠাতে হয়, এটা নিয়ম। তার নাম না পাঠিয়ে এখানে যারা টাকা দিয়েছে তাদের নামগুলো গোর্খা টেরিটোরিয়াল স্কুলগুলোতে তাদের নামগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবারে যারা অনেক দিন ধরে করছে তারা কেস করেছে, এটা তো খুব সহজ, জলের মতো সরল, স্কুল সার্ভিস কমিশনের থেকে এটা আরো সরল। সুতরাং ওই বিচারপতি বিশ্বজিৎ বাসু, ওই বিচারপতি কিন্তু রায় দিয়েছিলেন 26,000। হ্যাঁ, সুতরাং ওনারা যেখানেই যাক, ও ডিভিশন বেঞ্চ যেখানে যাক সেম হবে, কারণ জিটিএ এর যে রুল সেই রুলের বাইরে গিয়ে কেন অ্যাপয়েন্টমেন্ট হলো। সুতরাং 313 যারা টাকা নিয়েছে তাদের তো টাকা ফেরত দিতে হবে, আর মানে ওখানের যারা গোর্খা যারা আছেন তারা তো সহজে ছেড়ে দেবে না। দেখবেন তৃণমূলের লোকজন আবার এর ভিতরে ঢুকে যাবে, এখন ঢুকে গেলে অনেকে আবার শুনছি ওখান থেকে আবার পালিয়ে যাচ্ছি অন্য দলের, শুনছি আর কি, ওখান থেকে অন্য দলে গিয়ে ঘাঁটি গেড়ে দিচ্ছে। তাহলে ঘাঁটি গেড়ে দিলেই তো কিছু হবে না, এখন এক দল থেকে আরেক দলে গেলে ঘাঁটি গেড়ে গেলে তো আর কিছু হবে না, সে নিরাপদ হয়ে গেল। কিন্তু রাজ্যে এটা ঘটেছে আরেকটা প্রমাণ করে দেখিয়ে দিল যে দার্জিলিং এ কি, সুতরাং দার্জিলিং এর একটু আশা ছিল, সেই দার্জিলিং এর ভোট আরো চলে গেল।